আপু শুরু করুন প্লিজ। শুরু করতে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত বিএনআরসি ফোকাল পয়েন্ট সপ্তম পর্বে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়ে আলোচনা হবে, প্রেক্ষিত 52 ভাষা আন্দোলন ও বর্তমান রাজনীতি। বিশ্বে মানব সভ্যতার কখন যে ভাষা মানুষ সমষ্টিগতভাবে ব্যবহার করেছিল তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু গবেষকরা মনে করে থাকেন প্রায় 1 লাখ বছর আগে থেকে মানুষ সমষ্টিগতভাবে ভাষা ব্যবহার করে আসছে। 27 লাখেরও উপরে মানুষ বাংলাভাষী। ভাষা আন্দোলন তৎকালীন কর্তৃত্ববাদী পাকিস্তানি সরকারের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিজয়, যা এদেশের মানুষের পরবর্তীকালে সব দাবি আদায়ের অনুপ্রেরণা ছিল, যা কিনা আজও আলোকবর্তিকা। ক্রমে তা সাংস্কৃতিক আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলনে রূপ নেয়। আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় যারা উপস্থিত আছেন, আলোচক বৃন্দদের মধ্যে আছেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আরো আছেন প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া, যিনি 21শে পদকপ্রাপ্ত, সাবেক শিক্ষক, পালি ও সাংস্কৃতিক বিভাগ, পালি ও সাংস্কৃতিক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে এটা বোধ ভুল হচ্ছে ওই পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ। আচ্ছা, বুদ্ধিস্ট স্টাডিজ। সাবেক চেয়ারম্যান। এখনো আমি শিক্ষকতা করি, এখনো শিক্ষকতা আছি। আমি অনারারি প্রফেসর, সাবেক চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ডিপার্টমেন্ট অফ পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জি, আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, একটু পরে যুক্ত হবেন প্রফেসর ডক্টর AKM ফজলুল হক, সাবেক শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সকলকে আমি দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেই পর্যায়ে এসে আমরা একটি অত্যন্ত গুরুত্ব পর্যায়ে এসে আমরা এই বিষয়টি নিয়ে আলাপ করছি, আর কিছুক্ষণ পরেই আমাদের সেই 21শে ফেব্রুয়ারি মাস শিক্ষার্থী আদায়ের মাস। ফেব্রুয়ারি মাস প্রেরণা দানকারী শক্তি। 21 আমাদেরকে যুগে যুগে নানা অর্জন করতে শিখিয়েছিল আমাদের জীবন, সমাজ, রাজনীতি এবং শিল্প সংস্কৃতিতে নিয়ামক শক্তির মতো। এই শক্তি আজও আমাদেরকে পথ চলায়। আজকে প্রথমেই আমি ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন স্যারকে আজকের প্রেক্ষিতে এই যে ভাষা আন্দোলন এবং বর্তমান রাজনীতিতে আমরা কি পর্যায়ে আছি, কোন অবস্থানে আমাদের ভাষাটা রয়েছে, এবং বর্তমানে রাজনীতি, এই ভাষা নিয়েও বিভিন্ন রাজনীতি চলছে, এই ব্যাপারে স্যার যদি আমাদের কিছু জানাতেন। স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? স্যার জি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য, শুরু করার জন্য। আমি আমার আলোচনার প্রথমেই মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আমাদের এই মাতৃভাষা দিয়ে গিয়েছেন, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। 52 ভাষা আন্দোলন বাংলাদেশ ও বাঙালি জাতির গণচেতনার সর্বপ্রথম বহিঃপ্রকাশ এবং স্বাধিকার আন্দোলনের একটি বলিষ্ঠ পদক্ষেপ। 1947 সালের 14ই আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, এবং এই রাষ্ট্রের যদিও আমাদের সংস্কৃতি, সাহিত্য বা অন্য কোনো মিল না থাকার পরেও শুধুমাত্র ধর্মের ভিত্তিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামক দুটো রাষ্ট্রে একটি রাষ্ট্রের সৃষ্টি হয়। সৃষ্টির পরপরই 1948 সালে তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠী পাকিস্তানের তারা উর্দুকে প্রথমে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করে। তারই প্রতিবাদে বাঙালি জাতি তখন তার সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।
1946 সালে প্রথমেই 46 সালে তৎকালীন একজন কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উনি সর্বপ্রথম উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে উনি দাবি করেন। পরবর্তীতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে 1951 সালে এবং 52 সালে, যখন তারা উর্দুকে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করে, তখন ছাত্র জনতা এটির বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং 21শে ফেব্রুয়ারি যে ছাত্র জনতা যে আন্দোলনের ঘোষণা দেয়, তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তানি শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হয়ে ওই দিন 144 ধারা জারি করে। কিন্তু এই বীরের জাতি বাঙালি, তারা বাংলাদেশি জাতি, সেই 144 ধারাকে উপেক্ষা করে যখন তাদের মাতৃভাষার দাবিতে ঢাকার রাজপথে মিছিল নিয়ে বের হয়, তখন পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি শাসক গোষ্ঠী ভাষার দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণের ফলে শহীদ বরকত, সালাম, শফিক সহ অনেকেই শহীদ হন এবং আমাদের জন্য দেখে যান এক অনন্য গর্বের বিষয় যে মাতৃভাষা আন্দোলন। এবং যদিও পরবর্তীতে পাকিস্তান সরকার বাধ্য হয়ে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়, তারপরও তাদের যে নিষ্পেষণ, তাদের যে শোষণ, এটা তারা চালিয়ে যেতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে 1954 সালে যুক্তফ্রন্টের যে ঐতিহাসিক বিজয়, 62 সালের শিক্ষা আন্দোলন, 66 সালের 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70 সালের নির্বাচন এবং 71 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সবই আমাদের এই আন্দোলন থেকে উদ্ভূত হয়েছে। বাঙালি জাতি তাদের অধিকারকে আদায় করে নিয়েছে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে 1971 সালে। কিন্তু আজকের যে আলোচনা, যে ভাষা আন্দোলন এবং রাজনীতির আন্দোলন, আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদেরকে বলতে হবে যে স্পিরিট নিয়ে, যে চেতনা নিয়ে আমরা এই সাংস্কৃতিক আন্দোলন আমাদের পূর্বপুরুষরা শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক যে আন্দোলন, সেই ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনা কিন্তু আজকে ভুলুণ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে 1971 সালে 16ই ডিসেম্বর মহান মুক্তিযোদ্ধার বিজয়ের মাধ্যমে আমরা যে আমাদের ভাষা এবং সাহিত্য, আমাদের অধিকারের যে বিজয় ছিনিয়ে নিয়েছিলাম, সেই বিজয় কিন্তু বারবার মুক্তিযুদ্ধ করেছে। আজকে আমরা দেখছি যে ভাষা আন্দোলনের আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ আন্দোলনের যে একজন মহানায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরুত্তম পদককে পর্যন্ত তারা কেড়ে নিতে চাচ্ছে। কিসের জন্য চাচ্ছে? যে রাজনীতির কথা বলছেন, রাজনীতিতে ফয়দা লুটবার জন্য। জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রচলন করেছিলেন, সেই জাতীয়তাবাদের প্রচলনটা উনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রচলন কেন করেছিলেন? যে আমাদের একটা ভৌগোলিক অবস্থান, আমাদের ভাষা, আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের আচার ব্যবহার, আমাদের চিন্তাধারা এবং আমাদের বাঙালি জাতির মধ্যে, বাংলাদেশি জাতির অন্তরে যে মমত্ববোধ, এইগুলোকে একসঙ্গে করে উনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। উনি চেয়েছিলেন যে এদেশের মানুষ যাতে খেটে খেতে পারে, স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, তারা আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় এদেশে, এই জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেগুলো সবই আপনাদের জানা আছে। তারপরেও আমি খুব সংক্ষেপে বলবো যে উনি আসার পরপরই, উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, আসার পরপরই উনি বিশেষ করে স্বনির্ভর বাংলা গড়ার জন্য ওনার যে চেতনা ছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, অর্থাৎ উনি পুরো বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করেছিলেন যে বাংলাদেশের মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকবে, বাংলাদেশের মানুষ কিভাবে শান্তিতে ঘুমাবে। এ কারণে উনি আসার পরপরই উনি খাল কাটা কর্মসূচি শুরু করেছিলেন। উনি 19 দফা কর্মসূচি দিয়েছেন। 19 দফা কর্মসূচি দিয়েছেন, আমাদের অর্থনৈতিক চাকাকে উনি সচল করার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে আমাদের দেশে যে এখন যে ফরেন রেমিটেন্সটা আসে, বৈদেশিক রেমিটেন্সটা আসে, এই রেমিটেন্সের একটা বৃহদাংশ, ম্যাক্সিমাম অংশটাই কিন্তু আসে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে।
জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরপরই উনি মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছিলেন। ঘটে আজকে এই যে বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা ওখানে কাজ করছে, বাংলাদেশি জনশক্তি যে ওখানে রপ্তানি হচ্ছে বা যাচ্ছে, সেটার জন্য উনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। ওনার স্বল্প সময় যে রাষ্ট্রীয় ক্ষমতা, এইটার মধ্যে উনি দেশকে তো স্বনির্ভরতার দিকে নিয়ে গেছেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা সম্মানের পৃষ্ঠে ওঠার জন্য উনি ব্যবস্থা করেছিলেন। ওনার প্রচেষ্টার ফলে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল জাপানকে হারিয়ে। আপনারা জানেন সার্ক গঠনের স্বপ্নদ্রষ্টা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি আজকে যে 21কে নিয়ে আমরা আলোচনা করছি, ডক্টর সুকুমার বড়ুয়া এখানে আছেন, উনি 21 পদক পেয়েছেন। 21-এর পদকও কিন্তু জিয়াউর রহমান উনি চালু করেছিলেন। তারপর জি জি বলেন স্যার। আমি আপনার কাছে আবারও আসব। এই মুহূর্তে আমি একটু মানে 21-এর পদকের ব্যাপারটি নিয়ে, এবং আপনি যে বলেছেন যে 1954 সালে যে যুক্তফ্রন্ট আন্দোলন মানে নির্বাচন, 62-র ছাত্র আন্দোলন আইয়ুব সরকারের বিরুদ্ধে, 66-র 6 দফা আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থান এবং 70 সালে যে নির্বাচনটি হয়েছিল সেটিও কিন্তু একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। আজকে নির্বাচনের অবস্থা কি দাঁড়িয়েছে, এবং এই সকল কিছুর পরে 52-র যে স্পিরিট, সেইটাই কিন্তু মহান মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। তো সেইখানে স্যার আমি আপনার কাছে আবারও ফিরে আসব যে আজকে মানে অধিক সংখ্যক লোকের মুখের ভাষা কেড়ে নেওয়ার মতো যে উদ্ধত, এই উদ্ধততার বিরুদ্ধেই যে মানে অনিয়মের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটাই কিন্তু 52 সালের সেই 21 ফেব্রুয়ারি জন্ম দিয়েছিল। আমি একটু ডক্টর সুকুমার স্যারের কাছে যেতে চাইছি। স্যারের কাছে, স্যার মানে তার অভিজ্ঞতা লব্ধ বিশাল জীবনে এই ভাষা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ওনার কাছে যে অসঙ্গতি, বাংলাদেশের নামক যে একটা বাংলাদেশে আমরা যে একটা ফ্যাসিস্ট সরকারের আমল পার করছি, এই সময় এসে আমাদের সকলের মধ্যে জাতি গোত্র সকলের মধ্যে যে একটা ঐক্যের প্রয়োজন ছিল দেশের কল্যাণে, সেই জায়গা থেকে আমরা ব্যক্তি চর্চা এবং ব্যক্তি মানুষের কল্যাণের জন্য দিনরাত মানে অন্যায়ভাবে দিন অতিবাহিত করছি। আজকে এই অন্যায়ের বিরুদ্ধে একটি ঐক্য দরকার, যেমন হয়েছিল ভাষা আন্দোলনে। আমি সুকুমার বড়ুয়া স্যারের কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি, ব্যাপক আলোচনা শুনতে চাচ্ছি। ধন্যবাদ জানাই। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে দিবসটির চেতনা শুরু হয়েছিল 1952-তে, এবং এর আগে 1948 সনের একটি ঘটনাও কিন্তু 1952 সালকে বেগমান করেছে। এবং বাংলাদেশের এই ভূখণ্ডে, বঙ্গের এই ভূখণ্ডে যারা বসবাস করত, তাদের চেতনাকে শানিত করেছে। তো আজকে আমি প্রথমে যে কথাটি বলতে হয়, 21-এর যারা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। পরবর্তীতে বিভিন্ন আন্দোলনে, 21-এর আন্দোলন সহ যে বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রাষ্ট্রভাষা এবং আত্মমর্যাদা, দেশের সার্বভৌমত্ব, এবং পরবর্তীতে 1970-এর যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা শহীদ হয়েছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। কারণ এই মাটি মানুষের এই যে চেতনা, এটা কোনো একক কোনো চেতনা নয়, সামষ্টিক একটি চেতনা তৈরি হয়েছিল। সামষ্টিক চেতনা ছাড়া কোনো একক চেতনা পৃথিবীর বুকে আন্দোলন তৈরি করেছে বা আন্দোলন দিয়ে কোনো দেশকে স্বাধীন করেছে, এরকম বোধহয় দৃষ্টান্ত বোধহয় কম, আমার যতটুকু জানা আছে। অর্থাৎ যখন মানুষ সমষ্টিগতভাবে যখন তাদের ঐক্যবদ্ধ হয়, চেতনাগুলোকে যখন এক করে ফেলে, তখনও কিন্তু একটা দ্রোহ সৃষ্টি হয়, আন্দোলন সৃষ্টি হয়, একটা বিশাল একটা ভূমিকা, পটভূমিকা তৈরি হয়, যার মাধ্যমে এই পর্যন্ত আমরা দেশ বিদেশে যেগুলো স্বাধীন হয়েছে দেশগুলো, বা মাতৃভাষা হোক, বা দেশের সার্বভৌমত্বের জন্য হোক, অথবা দেশের স্বাধিকারের জন্য হোক, সকল মুক্তি চেতনা কিন্তু তৈরি হয়েছে সামষ্টিকভাবে। তো আজকে এই জন্যই আমার মনে হয় বাংলাদেশের 56,000 বর্গমাইলের যারা বসবাস করে আমাদের দেশের, এবং বহির্বিশ্বে যারা বাঙালি
এবং আমাদের বাংলাদেশি মানুষেরা যারা বসবাস করে, আমি বাঙালি বলে একটাকে শব্দকে খণ্ডিত করতে চাই না, বাঙালি বললে কিন্তু মাটি মানুষ কিন্তু খণ্ডিত হয়ে যায়, এটা ঠিক না। কারণ বাংলাদেশের মানুষগুলো তো সবাই আমরা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করি, এখানে খণ্ডিত চিন্তাটা কিন্তু আমাদের জন্য ঠিক না। কারণ যদি খণ্ডিত হয়ে যায়, তাহলে যারা পূর্ব দিগন্তে, যারা পাহাড়ে পর্বতে যারা বসবাস করে, এবং বিভিন্ন নৃগোষ্ঠী যারা বসবাস করে, বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী যারা বসবাস করে, তারা কিন্তু আহত হয়, তারা কিন্তু বঞ্চিত হয়ে যায়। তারাও তো এই দেশের নাগরিক, এই দেশের নাগরিকের এই ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করে, তারা আমাদের মতো সবকিছু কিন্তু সরকারের এবং সরকারের সমস্ত কিছু কিন্তু যোগান দেয়। তা আমার মনে হয়, এবং তারা আমাদের অংশ, শক্তি, এই জন্য এই শক্তিগুলোকে আমি কখনো খণ্ডিত করতে চাই না। তো আজকে এই জন্য আমার মনে হয় ভাষা আন্দোলনটা যে কথাটি বলা হয়েছে এখানে, আমার মনে হয় আমি প্রথমে আমি আরেকটা কথা বলি যে আজকে বিএনআরসি একটা ভালো প্রোগ্রাম নিয়েছে। তারা আগামীকাল যে আমাদের শহীদ দিবস, তার প্রাক্কালে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা বায়ানের ভাষা আন্দোলন এবং বর্তমান রাজনীতি। তো ভাষা আন্দোলনটা আমি যেটা মনে করি, মানব সভ্যতার বিকাশের সাথে সাথে কতগুলো কিন্তু তাদের চেতনা তৈরি হয়। এই চেতনাগুলো যখন তৈরি হয়, তখন এগুলো যখন দানা বাঁধে এবং তারা যখন বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়, তখন কিন্তু একটা দ্রোহ সৃষ্টি হয়, বিদ্রোহ সৃষ্টি হয়, এবং আন্দোলনটা কিন্তু আমার মনে হয় খুবই তুঙ্গে চলে যায়, একটা শীর্ষ মানে একটা ভূমিকা তৈরি করে। সেই হিসাবে আমার মনে হয় আজকে আমাদের যে চেতনাটা তৈরি হয়েছে, শুধু ভাষা আন্দোলনের দিয়ে আমি সেটাকে মনে করি না, এদেশের সার্বভৌমত্ব সকল দিক থেকে যে আমরা অধিকার বঞ্চিত ছিলাম, অধিকার যে সমস্ত লঙ্ঘিত হয়েছিল আমাদের, আমাদের কণ্ঠরোধ থেকে আরম্ভ করে, আমাদের ভাষা থেকে আরম্ভ করে, আমাদের যতটুকু আমাদের চাহিদা ছিল, যতটুকু আমাদের বলার শক্তি ছিল, এবং আমাদের মেধা মনন সব দিক থেকে আমার মনে হয়, এবং একটি রাষ্ট্রের বসবাস করতে গেলে অনেক উপাদান থাকে একটা মানুষের জন্য, জীবন যাপনের জন্য। সকল জীবন যাপনের এই অংশগুলো যখন খণ্ডিত হয়ে যায়, যখন সংকট সৃষ্টি করে, তখন কিন্তু সেরকম একটা দ্রোহ বা আন্দোলন সৃষ্টি হয়। তো ভাষা আন্দোলনটা কিন্তু সবচেয়ে, যারা আজকে যে বরকত শহীদ হয়েছেন, যারা জব্বার সহ যারা সেদিন শহীদ হয়েছিল, তাদের প্রতি আমি সম্মান জানাই, সালাম, রফিক, জব্বার, এরা সবাই। তো আমি যে কথাটি বলতে চাই, আজকে যে রেসকোর্স ময়দান, যেটাকে সোহরাওয়ার্দী ময়দান বলা হচ্ছে, সেখানে তদানীন্তন 1948 সালের 21শে মার্চ তদানীন্তন যে পাকিস্তানের যে প্রতিষ্ঠাতা এবং যে পাকিস্তানের যে প্রথম গভর্নর ছিলেন আমাদের যে মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি যে কথাটি বলেছেন তারপর থেকে কিন্তু একটা দ্রোহ সৃষ্টি হয়েছিল। উর্দু অনলি, তাই বলা হয়েছিল, উর্দু অনলি, উর্দু শ্যাল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বাংলাদেশের যারা, এই বঙ্গে যারা বসবাস, এই বাংলার যারা সন্তান, তারা কিন্তু প্রতিবাদে কিন্তু ফেটে উঠে। এরপর থেকে কিন্তু ধীরে 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 আজকে যে 70-এর যে স্বাধীনতার যে একটা চেতনা তৈরি হয় এর মাধ্যমে, এবং রাষ্ট্রভাষা দিবস তৈরি করার জন্য একটি চেতনা তৈরি হয়। কি রকম একটা জিনিস রাষ্ট্রভাষা দিবস, রাষ্ট্রভাষা দিবস, এবং আমার মনে হয় সেই 21-এর চেতনা থেকেই মুক্তিযুদ্ধের চেতনা তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু 21-এর ভাষা আন্দোলন থেকে, 21-এর চেতনা থেকে তৈরি হয়েছিল। আজকে সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা সেই চেতনা কেন, আমরা সেই 1948 1952 থেকে যেই চেতনা তৈরি হয়েছিল, আমরা কি সেখানে এখনো সুফল পাচ্ছি? আমার প্রশ্ন। আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি, আমাদের স্বাধীন হয়েছে যে আমাদের অনেক ত্যাগের বিনিময়ে, রক্ত ঝরা দিনের বিনিময়ে এবং রক্তস্রোতের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমারও প্রশ্ন আজকে যে 21শে স্বাধীনতার পূর্বে, 21শে দিবসের পূর্বে আমরা মনে হয় সব দিক থেকে আমার মনে হয় যদিও রাষ্ট্রভাষা আমাদের বাংলা হয়েছে এবং আমাদের একটা দেশও পেয়েছি, একটা স্বাধীন একটা স্বতন্ত্র একটা পতাকা পেয়েছি, কিন্তু আমার মনে হয় এখনো যতটুকু অধিকার জনগোষ্ঠীর আমরা সেইটুকু বলে আমরা পাইনি বলে আমার বিশ্বাস। কারণ আমি শিক্ষক, আর শিক্ষককে আমি তো আর ওইভাবে তৃণমূলে রাজনীতি করি না, আমি একটি বিশ্ববিদ্যালয়ের পাঠদান করি এবং আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা বুদ্ধিবৃত্তিক, আমরা সেইভাবে চিন্তা করি। এবং আমরা যে সেখানে দেশের মানুষ কষ্ট পাবে, দেশের মানুষ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হবে, সেটা কখনো কিন্তু আমরা কামনা করি না। কারণ এখানে একটা সাম্যতা নাই, সমতার এখানে বৈষম্যের মধ্যে সেটাও কিন্তু বিনষ্ট হয়েছে। যেটা বলা হচ্ছে যে আমাদের এটা সাম্যভিত্তিক যে একটা সমাজ তৈরি করা, সমতা ভিত্তিক যে একটা সমাজ তৈরি করা, রাষ্ট্রের যে কাঠামোগুলো যে দুর্বল হয়ে গেছে, এই কাঠামোগুলো তো এখন কেউ তো আমাদেরকে শাসন করে না, শাসন করি কিন্তু আমরা। তো আমাদের দেশকে আমরা শাসন করি, অথচ আমাদের দেশে মানুষেরা অধিকার বঞ্চিত হবে, এটা বোধহয় ঠিক না। আমি এটা ঠিক বলে মনে করি না। সেটা আমাদের বিএনপি হোক আর সেটা বর্তমান আওয়ামী লীগ হোক, যেই হোক না কেন, আমার মনে হয় সেটা। তবে
আমি যেটা মনে করি 1978-এ যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ক্ষমতা আসেন, আমি তো আশ্চর্য হয়ে যাই কিরকম বীরত্ব তার, কিরকম তার যে বিচক্ষণতা। আমি অবশ্যই স্বীকার করি যারা এর আগে আন্দোলন করেছেন আমাদের স্বাধীন দেশের জন্য, যারা যারা জীবনদান করেছেন তাদেরকে অবশ্যই স্মরণ করি। পাশাপাশি কারণ আওয়ামী লীগ একটি, আমি যেটা মনে করি, এটা দীর্ঘদিনের বড় দল। আওয়ামী লীগের জন্মটা কিন্তু অনেক দিনের, তারা কিন্তু বয়সে কিন্তু অনেক প্রবীণ। তাদের থেকে কিন্তু আমরা অনেক কিছু আশা করি এই অর্থে, কারণ যিনি বড় থাকে, যিনি প্রবীণ, তার থেকে কিন্তু অনেক কিছু আশা করা যায়। আমার মনে হয় সেই দিক থেকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু অল্প সময়ের মধ্যে, তার জন্ম হয়েছে 1978 সনে, এবং প্রেসিডেন্ট জিয়া 1981 সনে তার যে শহীদের বরণের মাধ্যমে তার যে একটা দীর্ঘমেয়াদী যে একটা প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল এই দেশকে সাজানোর, 3 বছরে যা দিয়েছে, যদি তিনি বেঁচে থাকতেন তাহলে এই দেশ যে কিরকম হতো আমি ভাষায় কল্পনা করতে পারবো না। কারণ 3 বছরের মধ্যে 1978 থেকে 1981 দেখেন, এত আন্দোলনের মধ্যে কিন্তু এই বিএনপিকে এখনো এদেশে মাটি মানুষের কিন্তু শেকড়ে কিন্তু বিএনপি এখনো কিন্তু বেঁচে আছে। কিরকম বেঁচে আছে দেখেন, কতদিন হয়ে গেল দেশ, এবং এই যে আমাদের যে বিএনপির উপর আঘাত, অত্যাচার, বিভিন্ন ধরনের যে মানে পীড়ন, সবকিছু মিলিয়ে কিন্তু বিএনপির অবস্থান এখনো কিন্তু অনেক, আমার মনে হয় অন্য দল হলে কিন্তু এতদিন টিকতে পারতো না। তো এই জন্য বলছি যে 19 দফার যে আন্দোলন, 19 দফার যে বিএনপির যে একটা শর্ত, 19 দফা দিয়ে তো বিএনপি তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমার প্রত্যেকটা যদি আমরা সেইভাবে করতে পারতাম স্বাধীনভাবে, বর্তমান সময়ের জন্য আমার মনে হয় অর্থনৈতিক বলি, সামাজিক বলি এবং বহির্বিশ্ব বলি, এবং সবকিছু কিন্তু আমাদের জন্য একটা ইতিবাচক ফল বয়ে আনতো। এই যে আজকে যে বলছে 21শে পদক, আমি তো শিক্ষায় 21শে পদক পেয়েছিলাম, এটা আমার জন্য, আমি জানি না যে আমি কতটুকু এটাকে সম্মান বোধ করতে পারি। এটা কিন্তু শহীদ জিয়ার একটি স্বপ্ন ছিল। দেখেন, উনি আসার সঙ্গে সঙ্গে 21শে ফেব্রুয়ারি চেতনাকে আরো গুরুত্ববহ এবং অর্থবহ করার জন্য যারা এই দেশের বুদ্ধিজীবী, কবি, লেখক, সাহিত্যিক যারা ছিলেন, যারা বিভিন্নভাবে অবদান রেখেছে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য কি কোনো একটা চেতনা তৈরি হয়েছে। এই যে স্যারকের কথা বললো আমাদের ব্যারিস্টার, যে এখানে আমাদের ব্যারিস্টার জাকির হোসেন সাহেব, এবং তিনি যে কথাগুলো বললেন অবশ্যই অত্যন্ত ভালো, যে আমাদের চেতনাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম, এবং শহীদ জিয়ার যে সার্ক সম্মেলনের কথা বলা হয়েছে, খালকাটার যে, এবং এখানে নদীমাতৃক দেশ, এবং এখানে যে ধানের শীষ, এখানে যে কৃষক, ক্ষেত খামারে যারা কাজ করে, সকলকে নিয়ে যে বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন, আমার বাংলাদেশ, এই যে কথাগুলো বলছে তিনি, কত মমতা থাকলে একটা দেশের প্রতি সে কোথায় শিবিরে ছিল, কোথায় একটা সেনা শিবির থেকে বের হয়ে, তিনি তো কখনো এগুলো করার সুযোগ পায়নি, এগুলো চর্চা করার কোনো সুযোগ পায়নি। যারা অন্যরা যারা রাজনীতি করে, আমরা যারা রাজনীতি করি বা অন্যরা যারা রাজনীতি করছে, তারা স্বাধীনভাবে সবকিছু বলতে পেরেছে, প্রকাশ করতে পেরেছে। তখন তার বয়স কত? তিনি তো সেনা ছাউনিতে ছিলেন। তিনি যে সেখান থেকে বের হয়ে এসে মানুষের জন্য, জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য কি চিন্তা তার, তিনি এরকম কোনো প্রশিক্ষণও পাননি, এবং কখনো কিন্তু রাজপথে আসেনও নি, এবং বলার সাহসও পারেন না। এমন একটি জিনিস আমি তাকে আজকে একটা বলতে চাই, আমি আপনাদের সামনে, দেশ বিদেশে যারা আছেন, যেখানে একটা সেনা যখন তার শিবির থেকে মানে বের হয়ে সে যখন ঘোষণা দেন, বাংলাদেশের যে স্বাধীনতার যে একটা ঘোষণা, যে তিনি যে সেদিন চট্টগ্রামের যে আমাদের যে চট্টগ্রামের বেতারে যে তিনি যে ঘোষণা দেন, সেদিন যদি এই ঘোষণাটা যে ব্যর্থ হতো, কিন্তু তিনি কিন্তু আর বেঁচে থাকতেন না। কারণ একটা সেনা সৈন্য, তিনি যখন শিবির থেকে এসে যখন তার যে শিবিরের যে সেনার যে কতটুকু দায়িত্ব থাকে, তার যে এটা নরম গুলোকে ভেঙে তিনি যখন বাইরে চলে আসে, যখন একটা ঘোষণা দেন, যদি সেদিন যদি ব্যর্থ হতো, তার মনে হয় তাকে আর পাওয়া যেত না। তো সেই রকম চেতনা থেকে তিনি আজকে, যেমন ধরেন কালুরঘাটে যে তিনি ঘোষণা দিলেন, এবং আমি তো জানি, আমি চট্টগ্রামের সন্তান, তিনি পটিয়া হয়ে সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের দেশ বিশেষ করে চট্টগ্রামের মধ্যে কিন্তু আমাদের এই সংখ্যালঘুরা, বিভিন্ন জাতির লোকেরা কিন্তু বসবাস করে, তিনি সকলের কিন্তু খাওয়া খেয়েছেন, সকলের আপ্যায়ন গ্রহণ করেছেন। তিনি সেদিন পটিয়া, আমাদের একটা থানা আছে পটিয়াতে, একটা পটিয়া থানা আছে কবি কালুঘাটের পাশে, বোয়ালখালীর পরে, সেখানে সব হিন্দু, বৌদ্ধরা সেখানে বসবাস করে। এই জন্য তিনি কিন্তু 19 দফা শেষে এদেশের সংখ্যালঘু, এদেশে যারা জনগোষ্ঠী বসবাস করে, এবং বাংলাদেশের যে একটা চেতনা নিয়ে তিনি যে একটা রাজনীতি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, কত বড় উদার মনের মানুষ হলে এদেশের সকল মানুষকে
সকল মানুষকে ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, সম্প্রদায়, নৃতাত্ত্বিক, মানে বঞ্চিত, অবঞ্চিত, নিম্ন, উঁচু সকল মানুষকে কিন্তু একটা আমব্রেলার শ্যাডোতে আনার জন্য স্বপ্ন দেখেছিলেন। এটা কত বড় মহত্বতা তার, খণ্ডিত করেননি কিন্তু তাকে। পাহাড়ে বসবাস করে তারাও কিন্তু বলছে আমি বাংলাদেশি, কত গর্ববোধ করে তারা। এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ছোট ছোট নৃগোষ্ঠী আছে, তারাও বলার সাহস পাচ্ছে আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশি জাতীয়তাবাদের মানুষ। এই যে চেতনাটা তিনি তৈরি করেছেন, এটা কি আমাদের জন্য কম গৌরবের? কখনো কম গৌরবের না। আমরা বাংলাদেশে বসবাস করি, এটা গর্ববোধ করি। কেন আমরা খণ্ডিত হবো? তাহলে তো এখানে একটা খণ্ডিত চিন্তা আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়। আমি যদি সেখানে বাঙালি অবাঙালি যদি বলি, এখানে খণ্ডিত হয়ে যাচ্ছে। আমার দেশে এগুলো থাকবে কেন? এই জন্য আমার মনে হয় আজকে আমাদের এই চেতনার মধ্যে বায়ান্নের ভাষা আন্দোলনের যে চেতনা তৈরি হয়েছিল, আজকে যে আগামীকাল যে 21শে ফেব্রুয়ারি আমরা সকলে সমষ্টিগত ভাবে এখানে যদি ঐক্যবদ্ধ একটা চেতনা তৈরি হতো, আজকে বাংলাদেশের জনগণের মধ্যে এই যে বৈষম্য সৃষ্টি হতো না। এবং যে নীরব কান্না মানুষের মধ্যে আছে, কেন আমি আমার দেশের সরকার সম্পর্কে খারাপ বলবো, এটাও ঠিক না। সরকার আসবে, সরকার যাবে, সকলের জন্য সমান অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে, রাজনৈতিক অধিকার থাকবে, মাঠের অধিকার থাকবে, সকল ক্ষেত্রে কিন্তু আমাদের অধিকার থাকবে। কারণ আমরা এই দেশের মানুষ, আমরা এখানে পর্তুগিজ না, আমরা এখানে ব্রিটিশ মানুষ না, আমরা এখানে আলেকজান্ডার আসেনি, আমরা এখানে কোনো দেশ থেকে কিন্তু এসে এখানে বসবাস করছি না। আমার দেশে মানুষের জন্য কেন এত বৈষম্য তৈরি হবে, কেন এত ভেদ বিভেদ তৈরি হবে, আমি বুঝি না। এই জন্য শিক্ষা ক্ষেত্রে বলুন, আজকে রাজনীতির ক্ষেত্রে বলুন, ভাষার ক্ষেত্রে বলুন, সব দিক থেকে, অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে। এবং শ্রমিকেরাও কিন্তু দেখেন কত বৈষম্য এখানে, শ্রমজীবী মানুষের মধ্যে কত বৈষম্য তৈরি করেছি আমরা। আর আমাদের যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তিনি আজকে যে গার্মেন্টস এবং রেমিটেন্স আনার জন্য গার্মেন্টস শিল্পকে শ্রমিক দিয়ে কত সম্মান দিয়েছেন। তিনি নিজে শ্রমিক সেজেছেন। আমি আশ্চর্য হয়ে যাই, তখন তো খালকাটার মধ্যে আমি দেখেছি তাকে, আমি সাতকানিয়ার মানুষ, আমি দেখেছি নোয়াখাল তিনি যখন যাচ্ছেন, সেখানে মানুষ দেখার জন্য তাকে একটা গেঞ্জি পরা কিরকম একটা সেনা, তিনি কিভাবে মানুষের সঙ্গে মিশে সে খালকাটার মধ্যে এই যে কাদার মধ্যে নেমে কিন্তু সে কাজগুলো করছে। জি স্যার। দেশের প্রতি স্যার উনি, হবে না? আমার জি মনে স্যার হয় আজকে উনি ছিলেন, হ্যাঁ বলেন। মানে স্যার আমি একটু সংযুক্ত করছি যে উনি ছিলেন আসলে মানুষের ভাষা বোঝার জন্য খাঁটি একজন দেশপ্রেমিক। উনি বাংলাদেশের ভূখণ্ডে যত মানুষ বাস করে উনি সকলের জন্য একজন মানুষ ছিলেন। তিনি জাতি গোষ্ঠী কাউকে কখনো আলাদা করে দেখেননি। এক প্ল্যাটফর্মে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা তলে সবাইকে দেখেছেন। কারণ এই পৃথিবী এগিয়ে যাচ্ছে, ওনার মতো অনেক এই প্রগতিশীল মানুষটি প্রথম চিন্তা করেছিলেন যে এই ভূখণ্ড, এই মানচিত্র, এটাকে এক জায়গায় আনতে হবে। এইখানে বাংলাদেশি যত জনগণ রয়েছে সবার অভিন্ন স্বার্থ, এখানে কারো আলাদা করে কোনো স্বার্থ নেই। সেই স্বার্থের জায়গাটাতে এই প্রসঙ্গে একটি কথা বলি। আমরা যখন এই যে আমাদের ম্যাডাম তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা যখন বলি, যখন বিভিন্ন পূজা, বিভিন্ন দিবসে যখন আমরা ওনার সাক্ষাতে যাই, এবং আমিও যে বৌদ্ধ হিসেবে যখন ওনার কাছে বলি, একটু আবদার করে বলি যে আমরা সংখ্যালঘু, কিন্তু উনি সঙ্গে সঙ্গে বলে ফেলেন আমি সংখ্যালঘু দিয়ে, সংখ্যা তত্ত্ব দিয়ে আপনাদেরকে আমরা মানে বিচার করি না, আমরা সংখ্যা তত্ত্ব না, আপনাদের মেধা মননকে আমরা কিন্তু মূল্যায়ন করি। এটা শোনার পর আমাদের বুক কিন্তু শ্লাঘায় আমাদের ভরে যায়, আমরা খুবই আত্মসম্মান বোধ করি যে না, তাহলে আমরা সংখ্যালঘু না, মেধা মননে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এই দেশের মানুষ, আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা কেন ছোট হবেন? এই যে কথাগুলো বলে, তো শহীদ জিয়ার এই স্বপ্নটা 19 দফার মধ্যে আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার খুব দুঃখ হয় এই যে 21 চেতনার মধ্যে এসে দুঃখ হয়, এখনো কিন্তু আমার মনে হয় মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাসটা আমরা তৈরি করতে পারলাম না। এটা কিন্তু আমার জন্য খুবই একটা প্রশ্নবিদ্ধ একটি জিনিস, যে এতদিন পার হয়ে গেলাম আমরা কোথায়? 1970-এর 71-এর পরে আমরা যে 2021-এ আজকে আমরা আছি, এবং 2022-এ আমরা সামনে যাব। কিন্তু এতদিন পর্যন্ত আমাদের যারা ছিলাম, সরকারে ছিলাম, আমরাও ছিলাম, পরবর্তীতে এইটাকে নিয়ে কত ঘষামাজা হয়েছে, এটাকে নিয়ে কত ধরনের সার্টিফিকেট বিতরণের নিয়ে কত কিছু হয়েছে, এবং সেখানে জাল ধরা পড়েছে বিভিন্ন জিনিস, এগুলো কিন্তু আমাদের জন্য কাঙ্ক্ষিত না। আমরা তো এটাকে চাই না, স্বাধীনতা একটা সুন্দর একটা ইতিহাস তৈরি হবে, এবং আগামী দিনে আমরা 50 বছরের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি। সরকার থেকেও সেটা হয়তো করা হচ্ছে, কিন্তু বিএনপি থেকেও আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, আমাদের চেতনাকে নিয়ে 50 বছরের যে স্বাধীনতায় যারা মুক্তিযুদ্ধের যারা চেতনা নিয়ে যুদ্ধ করেছে আমাদের জন্য, এই দেশের স্বাধিকারের জন্য, এই দেশের ভৌগোলিক সীমারেখার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার, তাদেরকে মর্যাদা দেওয়ার একটা সুযোগ এসেছে। আমরা সবাইকে, সেদিন আমি একটা কমিটিতে আছি যেটা দীর্ঘদিন কিন্তু আমাদের বঞ্চিত ছিল,
পাহাড়ে পর্বতে আদিবাসী এবং বিভিন্ন যে জাতিগোষ্ঠী যারা বঞ্চিত তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের বিএনপির পক্ষ থেকে সেখানে আমি প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার হিসেবে আমি আছি। এই যে একটা কমিটি করে যারা এই যে যারা বঞ্চিত এবং বৈষম্যের শিকারে যারা দীর্ঘদিন থেকে যারা দূরে ছিলেন এদেরকে নিকটে আনার, হৃদয়ে ধারণ করার এবং এদেরকে কাছে সম্মানিত করার এবং এখানে একটা বৈচিত্র্য, একটা ডাইভার্সিটি সৃষ্টি করার। এবং যেদিন 26শে মার্চ আসবে সেদিন বিভিন্ন ধর্মবর্ণের মানুষ তাদের পোশাক পরিচ্ছদ পরে তারা কিন্তু সেই পাহাড়িয়া রাখাইন থেকে আরম্ভ করে মারমা, ছাগ, তঞ্চঙ্গা এবং বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষেরা, জনগোষ্ঠীর মানুষ তারা কিন্তু নিজের বেশে নিজের পোশাকে আসবে, নিজের ভাষায় কথা বলবে। তারা এই যে ভাষায় কথা বলা, নিজের ভাষায়, এই কথাটা বলার জন্য কিন্তু তাদেরকে সুযোগ করে দিচ্ছে আমাদের বিএনপি। আমার মনে হয় সেখানে আমাদের ডিপ্লোম্যাটিক যারা আছেন থাকবেন এবং ডিপ্লোমেটস যারা থাকবেন এই দেশে, তারাও চায় যে এই দেশের সকল মানুষ যদি একটা বৈচিত্র্যময়, এই দেশ একটা বৈচিত্র্য, এখানে আমাদের ভাষা থেকে আরম্ভ করে জীবন ধারণ এবং সকল ক্ষেত্রে একটা যে ভিন্ন রঙের ভিন্ন মাত্রার যে বসবাস এখানে আছে, সেটাকে যদি আমরা এই সুবর্ণ জয়ন্তীর মাধ্যমে দেখাতে পারি, এটা বিএনপি একটা ভালো সুযোগ নিয়েছে। এই জন্য এই কমিটি যিনি আছেন প্রফেসর ডক্টর আমাদের খন্দকার মোশাররফ সাহেব, তার আহ্বায়ক, তাকে ধন্যবাদ জানাই যেহেতু বিএনপির প্রধান হিসেবে আছেন, এবং আমাদের আব্দুল সালাম তার সদস্য সচিব হিসেবে আছেন। আমরা যারা কমিটিতে বিভিন্ন ভাবে আছি আমরা সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি এটার জন্য সমর্থন দিয়েছেন প্রথম আমাদের একটি চেয়ারম্যান লন্ডন থেকে বসে, তিনি কিন্তু সম্মতি জানিয়েছেন। আমি তাকে এই যে আমাদের যে আগামী দিনের যে প্রজন্মের একটা বিশাল দীপ্তিমান একটা মানে আমার মনে হয় যে তারুণ্যের একটি অহংকার, যে আমাদের তারেক সাহেব আমাদের বিএনপির একজন চেয়ারম্যান, এখন বর্তমান তিনি ওখানে আছেন, তিনি মাতৃভাষার প্রতি এবং এই দেশের প্রতি কত আকর্ষণ তার। তিনি প্রতিদিন কিন্তু আমাদের খবর নিচ্ছেন এবং এই দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। দেশের প্রতি দেশপ্রেম না থাকলে, মমতা না থাকলে কিন্তু দূর থেকেও লন্ডনে বসে কিন্তু তিনি আমাদের জন্য ভাবছেন, দেশের মানুষের জন্য ভাবছেন। এটা আমাদের জন্য বোধ বিরাট প্রাপ্তি বলে মনে করি। আমরা সকলকে বলি আজকে এই দিনে আমরা আশাহীন হব না, আমরা নিরাশায় আমরা যাব না, আমরা আশা নিয়ে আমরা আশাবাদী মানুষ, আমরা আশাবাদী মানুষ, আমরা আশা নিয়ে আমাদের এই শক্তি দিয়ে, এই 21-এর এই চেতনা দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে, বাংলাদেশের জাতীয়বাদী শক্তিকে আমরা আরো শক্তিশালী এবং বেগবান করতে চাই, যাতে আগামী দিনে আমরা নেতৃত্বে আমরা শীর্ষস্থানে যেতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি স্যার, আপনার কাছে আমি আবারও আসবো। আজকে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের 50তম বছর আমরা মানে সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। আমরা যে 1952 সালে যে ভাষা আন্দোলন করেছিলাম এবং সেই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যে একটা বিরল দাবি আদায়ের যে ইতিহাস সৃষ্টি করেছিলাম, আমরা বোধহয় সেই গর্বিত জাতি যারা আমরা ভাষার জন্য রক্ত দিয়েছিলাম। আমরা 71-এ দেশ স্বাধীন করেছিলাম, আর আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল এমন একটি দল যার প্রতিষ্ঠাতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, তার সেই বীরের দল করি আমরা, এটা আমাদের অনেক গর্বের বিষয়, কারণ আমরা তো মানুষের জন্য রাজনীতি করি। আজকে আমি এই পর্যায়ে আবার ব্যারিস্টার জাকির হোসেন স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি এটা একটু যদি ছোট করে উত্তর দিয়ে মানে আপনার কথা আপনি বলতেন। সেটা হলো যে এই যে সুপ্রিম কোর্টে আমরা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এখনো কিন্তু আমরা মুখের ভাষা মানে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, আমরা একটি সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে আমরা যে যুদ্ধটা চালিয়ে নিয়েছিলাম, সেই জায়গায় আজও কি আমরা স্বাধীন কথা বলার ক্ষেত্রে? এই যে আইসিটি মামলা দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন যে আমরা মানে আমার অধিকার আদায়ের জন্য, আমার গণতন্ত্র, আমার ভোটাধিকার, আমার সকল অধিকারগুলি মানে পাওয়ার জন্য আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি, আমরা কি এখনো কি সেই পরাধীন অবস্থায় রয়ে গেছি না, যে যার জন্য আমরা রক্ত দিলাম? আমরা আমাদের মানবিক মর্যাদা পাই না, আমরা আমাদের সাম্যের কথা ভুলে গেছি, আমাদের গণতন্ত্রহীন অবস্থায় রয়েছি, আমরা কেউ কিন্তু প্রত্যক্ষ ভোটে আমরা প্রতিনিধি নির্বাচিত করতে পারছি না। তো স্যার, আপনার কাছে শুধু এইটুকুই বলবো যে সুপ্রিম কোর্টের মানে সর্বোচ্চ পর্যায়ে আমাদের বাংলা ভাষা ব্যবহারের কথা ছিল, এইসব ব্যাপারে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে, এবং বলবেন কি যে আজও কি আমরা ভাষাগত দিক থেকে কিংবা আমাদের যে ঐতিহ্যময় একটি ভাষা রয়েছে তার ক্ষেত্রে নয়, শুধু আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা যে কথা বলা উচিত তা কি বলতে পারছি? আমরা কি স্বাধীন কিনা, কথা বলায় আমরা কি স্বাধীন কিনা, আমাদের সেই অধিকার 50 বছর পরেও আছে কিনা? ধন্যবাদ স্যার। জি,
প্রথমত আমাদের সর্বোচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলন নিয়ে যে প্রস্তুতি করেছেন, অ্যাকচুয়ালি বাংলা ভাষা কিন্তু আমরা যখন কোর্টে আর্গুমেন্ট করি তখন ম্যাক্সিমাম লয়ার বা জাজেস যারা আছেন, অনারেবল জাজেস, বাংলায় কথা বলি আমরা, যেহেতু সবাই আমরা বাংলাদেশি, বাংলা ভাষাভাষী মানুষ। এখন জাজমেন্টগুলো এবং আমাদের যে প্লিডিংসগুলো বা বাংলা যেটাকে আরজি বলা হচ্ছে, বা আমাদের পিটিশন যেগুলো, অ্যাপ্লিকেশন যেগুলো, সেগুলো ইংরেজিতে লেখা হচ্ছে। কারণ আমাদের সব রেফারেন্সগুলো এবং মূল যে ব্রিটিশরা যে আমাদের মূল আইনগুলো ওনারা আমাদের জন্য রেখে গেছেন, সেই আইনগুলো ম্যাক্সিমামই ইংলিশে আছে, যার ফলে সেই ইংরেজি ভাষা থেকে আমাদের বের হয়ে আসতে কিছুটা হয়তো সময় লাগছে। বাট আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু হাইকোর্ট ডিভিশনের কিছু কিছু বেঞ্চ বাংলায় ওনারা জাজমেন্ট দিচ্ছেন বা বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন আদেশ প্রদান করছেন, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু একটা ভাষার মাধ্যমে সব আমাদের রেফারেন্সগুলো রয়ে গেছে, সুতরাং সেখান থেকে বের হয়ে আসতে হয়তো আমাদের কিছুটা সময় লাগতে পারে। তাছাড়া আমরা উপমহাদেশে বিশেষ করে আমরা ভারতের জুরিসপ্রুডেন্স, ব্রিটিশ জুরিসপ্রুডেন্সের পর অনেকটা নির্ভরশীল। সেখানে রেফারেন্সগুলো যেহেতু ইংরেজিতে, সুতরাং ইংরেজি ভাষায় উচ্চ আদালতের এখনো কার্যক্রম চলছে। আমরা হয়তো আশা করব যে সময়ের সাথে সাথে এই ভাষার যে সমস্যাটা আছে এটা দূর হবে এবং আমরা বাংলা ভাষায় আমাদের আদালতে কার্যক্রম পরিচালনা হবে। আর একটা জিনিস যেটা বলেছেন যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি কিনা, বা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বলতেন যে আমরা স্বাধীন হয়েছি কারো তাবেদার হওয়ার জন্য নয়, এবং আমরা হইনি। কিন্তু আজকে তো জিয়াউর রহমানের বড় অভাব আমাদের এই সমাজে। আমরা জিয়াউর রহমানের সেই অবস্থান থেকে উনি যে কমিটমেন্ট, যে কথাগুলো বলেছেন, সেই জায়গায় কিন্তু আমরা এখন আর দাঁড়িয়ে থাকতে পারি না। আপনারা জানেন যে জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। উনি বারবার, আমি আহত হই এ কারণে এই কথাগুলো না বলে পারা যায় না, যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধদের জন্য কি করেছেন। আপনারা যদি জিয়াউর রহমানের বক্তব্যগুলো দেখেন, প্রতিটা কথাই কিন্তু উনি মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলেছেন। বাংলাদেশকে কিভাবে ঐক্যবদ্ধভাবে এই ভৌগোলিক অবস্থানটাকে কিভাবে সুদৃঢ় করা যায়, যে উনি বলেছেন যে জনগণের অন্তরের যে মমত্ববোধ, এইটাকে যে কবির ভাষায় বলতে হয় যে ভাইয়ে মায়ে এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ। এই কারণে কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদের চিন্তাটা ওনার মাথায় আসছে। উনি এই চিন্তাটা দিয়েই কিন্তু আমাদের এই জাতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। মুক্তিযোদ্ধাদের জন্য উনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সৃষ্টি করেছিলেন। উনি শুধুমাত্র মুক্তিযুদ্ধ নয়, পুরো বাঙালি জাতিকে, এই ভুকানাঙ্গা জাতি যখন দুর্ভিক্ষ হলো ৭৪ সালে, তারপরে যখন মানুষের পরনে বস্ত্র ছিল না, আপনারা জানেন যে একজনকে আমরা জাল পরা অবস্থায় আমরা দেখতে পেয়েছিলাম সংবাদপত্রে, বাসন্তী নামে এক মহিলাকে। উনি কি করলেন, উনি প্রত্যেকটা সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশের মানুষ কিভাবে স্বনির্ভর হতে পারে। স্বাস্থ্য খাতে উনি বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। পরিবার পরিকল্পনার যে বিষয়টা, উনি কিন্তু প্রথমে এটাকে বলেছিলেন যে পরিবার পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে জনসংখ্যা কমিয়ে আমাদের এই ভূখণ্ডটাকে রাখতে হবে। উনি সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। উনি কিন্তু সবসময় বলতেন যে রাস্তার দুপাশে গাছ লাগাতে হবে, ফলের গাছ লাগাতে হবে, এবং রাস্তার ঢালু জায়গায় শাকসবজি লাগাতে হবে। উনার এই যে চেতনাটা ছিল যে দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে, উনি একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশের মানুষকে উনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করেছিলেন। উনি বেসরকারি খাতকে উনি প্রায়োরিটি দিয়েছিলেন, উৎসাহ প্রদান করেছিলেন যে বেসরকারি খাতকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, যেটা আজকের মূল মন্ত্র। উনি পল্লী উন্নয়ন পরিষদ গঠন করেছিলেন। ওনার যে উন্নয়নের কিছু, ওনার যে চেতনার যে কিছু কথা, সেটা আমি বলছি। উনি এই যে ঢাকা পৌরসভা ছিল, এটাকে উনি ঢাকা মিউনিসিপাল কর্পোরেশন করেছিলেন। উনি এই যে বিটিভিটাকে, আমাদের যে বিটিভি যেহেতু বারবার আসছে, এটাকে সাদা কালো থেকে উনি রঙিন টিভিতে পরিণত করে নিয়ে এসেছিলেন। উনি কিন্তু বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন প্রশাসনকে। আজকে ঢাকা সিটির পরে যে, ঢাকা শহরের পরে যে অসম্ভব চাপ, এই চাপকে কমানোর জন্য উনি কিন্তু মন্ত্রী পরিষদের যে বৈঠক, এই বৈঠক একটা নাটোরে করেছিলেন,
সিলেটে করেছিলেন, নাটোর গণভবনে করেছিলেন। সুতরাং উনি মহিলা বিষয়ক, মহিলাদের জন্য উনি প্রচন্ড অনেক কাজ করে গেছেন। উনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন, উনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, উনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, একজন সাংস্কৃতিক মানুষ ছিলেন। উনি নতুন কুড়ির মাধ্যমে শিশু কিশোরদেরকে সাংস্কৃতিক অঙ্গনে, মেধার অঙ্গনে উনি একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেকটা পিছনে চলে আসছি। কারণ 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত যে স্বৈরাচার আমাদের মাথার উপরে ভর করে রেখেছিল, সেই স্বৈরাচারের থেকে আমরা 90-এর ছাত্র জনতা যে অভ্যুত্থান, এরশাদ স্বৈরাচারী এরশাদ যখন পতন হলো, তখন একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা একটা সরকার পেলাম, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে, একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার পেলাম। সরকার পাওয়ার পরে 3বারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উনি কিন্তু জনগণের দাবিকে সবসময় সম্মান দিয়েছেন। এই কারণেই উনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে উনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে উনি ফিরে এসেছেন। ফিরে এসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে উনি ক্ষমতা ত্যাগ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে 2006 সালে লঘুবৈঠক আন্দোলন এবং পরবর্তীতে আরেকটি ষড়যন্ত্র বাঙালির উপরে চেপে বসেছে। তারপর তো আপনারা সবাই জানেন যে 2 বছর ধরে বাংলাদেশি জাতির উপরে যে নিপীড়ন চলেছে, তারই ধারাবাহিকতা চলছে কিন্তু আজকে পর্যন্ত। মানুষ কথা বলতে পারছে না, সংবাদপত্র আছে ঠিকই, কিন্তু সংবাদপত্রের কিন্তু স্বাধীনতা নাই। আজকে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সর্বাধিক আলোচিত বর্তমান সময়ে যে সর্বাধিক একটা আলোচিত বিষয়, সেটা হচ্ছে আল জাজিরার একটা রিপোর্ট। এখন এই আল জাজিরার রিপোর্টে কি ভুল আছে বা কি শুদ্ধ আছে, এইটা নিয়ে কিন্তু বারবার আলোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশের কোনো 30-32টা টেলিভিশন চ্যানেল আছে, কিন্তু কেউ কিন্তু এই রিপোর্টটাকে দেখাতে পারে না বা রিপোর্টটাকে দেখায় নাই। এখানেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু আছে, আমাদের বাক স্বাধীনতা কতটুকু আছে। আপনি প্রথমেই বলেছেন যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারছি না। প্রতিনিধি নির্বাচন যেহেতু করতে পারছি না, 52 ভাষা আন্দোলনের এই সাংস্কৃতিক আন্দোলনের আমাদের মূল প্রতিপাদ্য ছিল যে আমরা আমাদের ভাষায় কথা বলবো, আমরা আমাদেরকেই শাসন করব। কিন্তু সেটা কি আমরা এখন করতে পারছি? আমরা পারছি না। কারণ আওয়ামী লীগের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন যে ভোট আর ভাতের আন্দোলন, ভোট আর ভাতের আন্দোলন। কিন্তু আজকে কি উনি ওনার কথা রাখতে পেরেছেন? ভোটের যে আন্দোলনের কথা বলেন, সেই ভোট মানুষ দেশে এখন দিতে পারছে না। জনগণের প্রতিনিধি কিন্তু এখন নির্বাচিত হচ্ছে না। জনগণের প্রতিনিধি উনারা যেভাবেই বলছেন সেইভাবে নির্বাচিত হচ্ছেন। সুতরাং যখন জনগণকে শাসন, তার প্রতিনিধি যখন তাকে শাসন করতে পারবে না, তখন বিভিন্ন রকম অনিয়ম আসবে, দুর্নীতি আসবে, বিভিন্ন রকম বিশৃঙ্খলা আসবে। যে দুর্নীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বারবার কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে আমার দলের মধ্যে থাকুক, বাইরে থাকুক, যে কেউ যেভাবে আসুক না কেন, যে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, তৎকালীন সময়েও কিন্তু ওই সময় রাষ্ট্রনায়করা বলেছিলেন যে দেশে দুর্নীতিতে ভরে গেছে। জিয়াউর রহমান কিন্তু এই দুর্নীতিপরায়ণ একটা অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে একটা ভালো জায়গায় উন্নীত করতে পেরেছিলেন, একটা সুস্থ জায়গায় উন্নীত করতে পেরেছিলেন। কিন্তু আজকে যেহেতু জনগণের কাছে ক্ষমতা নাই, জনগণ ভোট দিতে পারছে না, জনগণ তার অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে নামতে পারছে না, সুতরাং আজকে স্বাধীনতার যে সুফল, স্বাধীনতার যে চেতনা, 52 ভাষার যে চেতনা, শহীদ বরকত রফিকের রক্তের যে চেতনা, আমার 30 লক্ষ শহীদের যে রক্তের চেতনা, 2 লক্ষ নারীর সম্ভ্রম হাননের যে চেতনা, সেই চেতনা কিন্তু ভুলণ্ঠিত হচ্ছে। আমরা হারিয়ে ফেলেছি আমাদের ঐতিহ্য, আমরা হারিয়ে ফেলেছি আমাদের সংস্কৃতি। কারণ আমরা আমাদের প্রতিনিধি দ্বারা দেশ শাসন করতে পারছি না। আমরা হয়তো অনেক অনেক আগে ফিরে গিয়েছি, সে ব্রিটিশ কলোনি বা পাকিস্তানি ঔপনিবেশিকবাদ যেটা, তার থেকেও আমরা একটা খারাপ অবস্থায় আজকে আমরা পৌঁছে গেছি।
আমরা আশা করব যে 52 ভাষার এই শহীদের মাসের কথা স্মরণ করে মানুষ যারা যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা শুভবুদ্ধির উদয় হবে এবং তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর এবং একটি সুস্থ সমাজ আমাদেরকে তাদের জন্য রেখে যাবেন। যারা জি জি বলেন স্যার, আপনার কাছে মানে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি আপনার একটু মানে এই ফাঁকে আর কি, যে ভাষা আন্দোলন দিবস পালনের জন্য বিভিন্ন জেলাতে মানে কমিটি গঠন করেছে সরকার, করছে আর কি। আমরা এই যে দেখেছি লিখিত একটা নোটিশ আর কি, গাইবান্ধার প্রশাসক মানে একটা টিম করেছে ভাষা আন্দোলন এই এই মানে পালন কমিটি আর কি। এখানে কিন্তু 15 জনকে রেখেছে আওয়ামী লীগের, আর 2 জনকে রেখেছে অন্য তাদেরই মানে সহযোগী কোন আর ইয়েকে মানে, কিন্তু বিএনপি নাই ওখানে। তো এই যে যে মানে ভাষাকেও তারা যে একটি ভাষা দিবসকেও তারা যে দলীয়করণ করছে, নগ্ন দলীয়করণ করছে, যেখানে বিএনপি নাই। তো আমরা বদরুদ্দিন ওমরের বই পাই, এই যে ভাষা আন্দোলন নিয়ে যে আমরা যতগুলা বই পেয়েছি, এখানে কিন্তু কোনো দলীয়করণ মানে একটা বিশেষ গোষ্ঠী শুধু এইটা করেছে তা কিন্তু না। এই অধিকার কিন্তু সবাই আদায়ের জন্য মানে প্রাণে চেয়েছে, কিন্তু আজকে সকল কিছুতে একটা দলীয়করণের যে প্রভাব, সেটা ধরেন মানে এই ভাষা, আমরা যেমন ছোটবেলা থেকে এ পর্যন্ত আমরা শহীদ মিনারে ফুল দিতে যেতাম, সবাই যেতাম, ছোট বড়, স্কুল থেকে যাওয়া হতো সবখানে, কিন্তু আজকাল এই যে একটা মানে লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনি কিছু যদি বলতেন। এটা তো আর আশ্চর্য হওয়ার কিছু থাকছে না, কারণ সর্বস্তরেই তো দলীয়করণ হচ্ছে। কারণ যদি জবাবদিহিতা না থাকে, বিরোধী দলকে সুযোগ না দেওয়া হয়, তখন সর্বস্তরেই এটা হবে। যেহেতু জনগণের হাতে ক্ষমতা নাই, যেহেতু ওনারা একদলীয় ভাবে দেশ শাসন করছেন, সুতরাং ওনাদের যা ইচ্ছা তাই করবেন, এটাই কিন্তু স্বাভাবিক। আজকে বিএনপিকে না রাখা হোক, আমি যদি আলোচনার স্বার্থে ধরেও নিই যে বিএনপি নামের এই মানুষগুলো আমরা কেউ নাই বাংলাদেশে, কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদেরকে তো এতটুকু বোধোদয় হতে হবে যে উনরা তো সারা জীবন বেঁচে থাকতে হবে না, মানুষ তো মরণশীল, একদিন তো চলে যেতে হবে। উনাদের তো উনাদের সন্তানদের জন্য, নতুন প্রজন্মের জন্য রফিক বরকত শফিক কেন আন্দোলন করলো, 30 লক্ষ লোক মানুষ কেন শহীদ হলো, যুদ্ধে গেল, যে তারা একটা প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর সমাজ রেখে যাবেন। যে সমাজে ওই যে কবিতাটা আছে যে মা তোমার কোলে বসে আমি বাংলায় কথা শুনতে চাই বা গল্প শুনতে চাই, যেটাই আছে না কেন, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর সমাজ রেখে যাবেন। রাজনীতির ভ্যালু তো এটাই হতে হবে, বা এটাই হওয়া উচিত, বা এটা ছিল, এটা এখনো আছে। এখন বাংলাদেশের মানুষের জন্য তো একটা সুন্দর সমাজ রেখে যাওয়ার জন্য, সুন্দর অবস্থান রেখে যাওয়ার জন্য জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। আমাদের সংবিধান যেটা আছে, এই জনগণ সমস্ত ক্ষমতার মূল উৎস, সেই জনগণের কাছে কিন্তু ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আর যদি ফিরিয়ে না দেওয়া হয়, এ ধরনের বিশৃঙ্খলা কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে কিন্তু সব জায়গায় কিন্তু চলতে থাকবে, এবং এর থেকে কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারাও কিন্তু বের হয়ে আসতে পারবে না। যখন যখন অনিয়ম আসবে, ঝড় আসবে, ঝড় আসলে কিন্তু যে ভালো মানুষটার ঘরও ভাঙবে, খারাপ মানুষটার ঘরও ভাঙবে। সুতরাং বাংলাদেশে মানুষকে, ভবিষ্যৎ প্রজন্মকে জন্য একটা নিরাপদ সমাজ রাখার জন্য, নিরাপদ সমাজ রেখে যাওয়ার জন্য ভাষা আন্দোলনের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা থেকে আমাদেরকে শক্তি সঞ্চার করে আমাদেরকে এক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমার কাছে। কিন্তু স্যার এখন তো সকল চেতনায় দখল দেওয়ার একটা মানে পায়তারা চলছে। যে আমরা জানি সংবিধান মোতাবেক যে জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক, তো আজকে তো সেটা থাকছে না। আর এ কারণেই আজকে মানুষ মন খুলে কথা বলতে পারে না। আজকে এতগুলো টিভি চ্যানেল থাকতেও বলা হয় যে, সবসময় বলা হয় যে এই যে আপনি এসে টকশো গুলাতে কথা বলতে পারতেছেন, এই 10 মানে এই 1 ঘন্টার প্রোগ্রামে 4-5 জন, এটাই হলো গণতন্ত্র। মানে গণতন্ত্রের সংজ্ঞাটাও আজকে দখলদারিত্বের কারণে চেঞ্জ হতে বসেছে। যাই হোক, আমরা এর থেকে পরিত্রাণ চাই স্যার। ডেফিনেটলি পরিত্রাণের যে উপায়, সেই উপায় তো আমাদের সবারই জানা আছে। যে আমাদের ইতিহাস যেটা বলে যে আমরা মুখের ভাষাও
আন্দোলন ছাড়া পাই নাই, রক্ত ছাড়া পাই নাই, আমরা স্বাধীনতা ও রক্ত ছাড়া পাই নাই। 90-এর যে গণ অভ্যুত্থান, 90-এর যে অভ্যুত্থান হয়েছিল সেখানেও রক্ত ঝরেছে, ডাক্তার মিলন আসাদ সহ নূর হোসেন সহ অনেকে শহীদ হয়েছে। সুতরাং আন্দোলন সংগ্রাম ছাড়া সরকারকে তো বাধ্য করা যাবে না। আর যদি স্বাভাবিকভাবে জি স্যার, পৃথিবীতে কোনো বিপ্লবই সফল হয় নাই যেখানে শ্রমজীবী মানুষ, নারী, মানে সকল পর্যায়ের মানুষ একীভূত না হয়েছে। তো আজকে মানুষকে শুধু একটা শ্রেণী থাকতে চাইছে। তো এর জন্য যে আমাদের কিছু করণীয় আছে, যেটা আমরা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহত্তর জনগোষ্ঠীর দল, সেই জায়গা থেকে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। যদি এই ব্যাপারে একটু বলতেন স্যার। দায়িত্ব কর্তব্য যেটা আমাদের দলের আছে, আমাদের সেটা তো সিনিয়র নেতৃবৃন্দরা বলবেন, বা আমি তো সেটা ডিকটেট করার সুযোগ খুব একটা নাই। তবে আমি মনে করি যে অবশ্যই আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেই অবস্থা থেকে এই যে অনিয়ম চলছে সারা দেশের মধ্যে, মানুষের অধিকার ভুলণ্ঠিত হচ্ছে, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেখান থেকে প্রতিবাদ করতে হবে। কিন্তু সাথে সাথে একটা জিনিসও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতেও কিন্তু আমাদের 200 বছর সময় লেগেছে। বিকজ রাষ্ট্রযন্ত্র যখন আপনার বিপক্ষে থাকবে, তখন কিন্তু এত সহজে তাদেরকে তাদের জায়গা থেকে পরিবর্তন আনা যাবে না। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা রাষ্ট্রযন্ত্র চালাচ্ছেন বা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তাদেরকেও তো চিন্তা করতে হবে যে উনারা তো সারা জীবন এই পৃথিবীতে থাকতে পারবেন না, ওনাদেরও একসময় চলে যেতে হবে। ওনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওনারা কি রেখে যাচ্ছেন? আপনি যদি আপনার সন্তানের জন্য বিশাল এক অট্টালিকা বানিয়ে যান, কিন্তু যদি দেশের পরিবেশ খারাপ থাকে, দেশের অবস্থা খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার সন্তান ওই জায়গাটা ভোগ করতে পারবে না, উপভোগ করতে পারবে না, এনজয় করতে পারবে না। আপনি হয়তো বলতে পারেন যে ঠিক আছে, আমরা যখন রাজনীতি ছেড়ে দিব তখন কানাডা, আমেরিকা, বিভিন্ন জায়গায় চলে যাব, এই বেগম পাড়ার কথা শুনি, মালয়েশিয়া বিভিন্ন জায়গার কথা শুনি, সেখানে চলে যাব। কিন্তু সেটা তো কোনো সমস্যার সমাধান হলো না। এই যে চেতনার কথা বারবার আমরা বলছি, সেই চেতনার যে মূল ভিত্তি, সেই ভিত্তিটা হচ্ছে যে একটা শোষণমুক্ত সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দেওয়া, এবং সেই উপহার দেওয়ার জন্য জাতীয়তাবাদী দলের যা কিছু করার প্রয়োজন সেটা নিশ্চয়ই নেতৃবৃন্দ নির্দেশনা দিবেন, এবং দেশের সমস্ত মানুষ যাতে তাদের অধিকার ফিরে পায়, প্রত্যেক মানুষ সচেতন হয়ে যার যার অবস্থান থেকে নিশ্চয়ই আন্দোলন সংগ্রাম করবে। ধন্যবাদ স্যার আপনার এই শেষের কথাটি, যে নতুন প্রজন্মকে এবং আমরা যার যার জায়গা থেকে একটি আন্দোলনে যেতে হবে, অধিকার আদায়ের আন্দোলন, তাহলেই আমরা আমাদের অধিকার ফিরে পাবো আর মানুষ হিসেবে আমরা সার্থক হব। স্যার, আপনি যদি এক কথায় নতুন প্রজন্মকে এক বাক্যে, এটা আপনার শেষ সময়, যদি এক কথায় নতুন প্রজন্মকে কোন উপদেশ রেখে যেতে চান? নতুন প্রজন্মকে তো বা আমার শুধু একটাই বক্তব্য, যে সেটা হচ্ছে যে তার অধিকার তো তাকেই আদায় করে নিতে হবে। নতুন প্রজন্মের অধিকার কেউ অধিকার এসে ঘরে দিয়ে যাবে না, সুতরাং তার অধিকার তাকেই আদায় করে নিতে হবে। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরবার জন্য। জাতি হিসেবে আমরা নিশ্চয়ই আপনার কথাকে অনেক বেশি গুরুত্ব দিব, এবং নতুন প্রজন্ম আজকের এই আলোচনা থেকে কিছু শিখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি শেষ সময়ে আর কি শেষ বক্তা হিসেবে ডক্টর সুকুমন বড়ুয়া স্যার, আপনি যদি একটু আনমিউট করে নিতেন। মিউট হয়ে আছেন স্যার। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার, এই পর্যায়ে আপনি আপনার মানে শেষ বক্তব্য, আপনি একটু নতুন প্রজন্ম কি করবে এই সংকটময় মুহূর্তে, আমাদের কি শিক্ষা, আমাদের দল হিসেবে কি শিক্ষা, এবং ভাষা আন্দোলন আমাদের কি শিক্ষা দিয়েছে, এবং এর থেকে আমরা এই সংকটকালে কি শিক্ষা পেতে পারি, এই বিষয়ে যদি একটু জানাতেন স্যার। আমি প্রথমে ওই যে কবি শামসুর রহমান, এই দেশের একজন বরেণ্য কবি, তিনি তো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা একটা কবিতা লিখেছিলেন, খুব সুন্দর। আজকে এটা খুব প্রয়োজন, যে তোমাকে উপরে নিলে বলো তবে কি থাকে আমার, প্রশ্ন করেছিলেন তিনিও।
আজকে যদি আমাদের অধিকারগুলোকে যদি উপড়ে ফেলে, শুধু বর্ণমালা নয়, ভাষা, সংস্কৃতি এবং আমাদের কথা বলার অধিকার সবকিছুকে যদি উপড়ে ফেলে, আমার মনে হয় এখন বাংলাদেশের মাটিতে আর কি থাকে? আমার প্রশ্ন একটা, আপনারা সবাই জানেন জন স্টুয়ার্ট মিল, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, পরবর্তীতে তিনি একজন নীতিবিজ্ঞানী হিসেবে কিন্তু পৃথিবীতে তিনি স্থান করে নিয়েছেন। তিনি একটি কথা বলেছেন আজকে খুব প্রয়োজন, সেটা গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দি গ্রেটেস্ট নাম্বার অফ দি পিপল। এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষা। আমি তো রাষ্ট্রবিজ্ঞান পড়াই না এবং রাজনীতিবিদও নই সেভাবে। এটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যেটা বলছি, দেশের জনগণ যখন গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দি গ্রেটেস্ট নাম্বার অফ দি পিপল, জনগণ যদি সন্তুষ্ট না থাকে, শান্তিতে না থাকে, জনগণের যদি চাহিদা না মিটে, তাহলে এটাকে কিন্তু পূর্ণ সুখ বা পূর্ণ দেশের সার্বভৌমত্ব বলি বা স্বাধীনতা বলে এটা কিন্তু কখনো কিন্তু সেভাবে সংজ্ঞায়িত করা যায় না। আজকে দেশের যে 17-18 কোটি মানুষ, এই মানুষগুলো একসময় 7 কোটি ছিল, এখন 17 কোটি 18 কোটিতে কিন্তু আমরা পরিণত হয়েছি। এত মানব সম্পদের জনগোষ্ঠীর দেশ, এই দেশের মধ্যে এত হাহাকার থাকবে কেন? আমাদের কেন এত দুর্ভোগ থাকবে? এটা হওয়ার কথা নয়। এই জন্য আমার মনে হয়, আমি যদি বলি, ওই কথাকে যদি বলি, পোটেনশিয়াল রিয়েলাইজেশন, আমাদের যে পোটেনশিয়াল রিয়েলাইজেশনটা, কিন্তু আমরা রাজনীতি করছি সকলেই, আমিও কথা বলছি, কিন্তু পোটেনশিয়ালিটি আমাদের দৃষ্টিভঙ্গি, যে আত্মদর্শন বা ভিতরের যে জীবন সত্তা নিয়ে যে বাংলাদেশের যে রাজনীতির যে একটা বহুমাত্রিকতা আছে, এটাকে ধারণ করার শক্তি নিয়ে যে আমরা দূরদৃষ্টি এবং যে আমরা ওই দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলার এবং শক্তি দিয়ে কথা বলার সেই সুযোগটা কিন্তু এখনো আসে। আমি লিখতে বসলে আমার কলম কেন স্তব্ধ হবে? কেন আমি ভীত সন্ত্রস্ত হবো? আমার তো প্রশ্ন লাগে সেটা। কালকে যদি আমি পত্রিকাতে লিখি বা বই লিখি, সেখানে কিন্তু আমার একটা মানে সেখানে কিন্তু আমি আমি বারবার কিন্তু আমার কলমটা স্তম্ভিত হয়ে যাচ্ছে, স্তব্ধ হচ্ছে। এটা তো ঠিক না। অর্থাৎ স্বাধীন দেশে মানুষ স্বাধীনভাবে কথা বলবো, সেটা থাকবে। আজকের এই যে প্রজন্ম তৈরির কথা বলছেন, আমার মনে হয়, আমি যদি বলি প্রজন্মকে, কাম সি অবজার্ভ ইউ হুইচ ইজ ট্রুথ এন্ড হুইচ ইজ লাই ওয়ে, তুমি এসো দেখো। এই প্রজন্ম, আমি যদি কোরিয়ালি ইনভাইট করি তাদেরকে, কাম, তুমি আসো, সি, তুমি দেখো, অবজার্ভ, তুমি পর্যবেক্ষণ করো, হুইচ ইজ ট্রুথ এন্ড হুইচ ইজ লাই ওয়ে, কোনটা সঠিক পথ, কোনটা মিথ্যা পথ, কোনটা অন্ধকার পথ, কোনটা আলোর পথ। এদেশের ছাত্র সমাজ বলি, এখন বর্তমান প্রজন্মর কিন্তু এদের অসম্ভব, কিন্তু তারা মেধা সম্পন্ন। আমি মনে করি যে তাদের মেধা কিন্তু কোনো অংশে কম নয়, কিন্তু তারাও বুঝতে পারে। কিন্তু এমন একটা শক্তির মধ্যে আমরা কিন্তু আটকে গেছি, যেখানে কিন্তু আমাদের সেই মেধার গুলো কিন্তু আমরা স্ফুরণ ঘটাতে পারছি না। যেমন আত্মশক্তি যখন মানুষের যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু পরাশক্তি, অন্য শক্তির সে অবলম্বন করে। আজকে যেমন ধরেন আমরা এই যে পুলিশ বা বিভিন্ন শক্তির যে আমরা অবলম্বন করে চলছি, আমার ভিতরে যখন মূল্যবোধ, আমার ভিতরে যখন আত্মশক্তির কিন্তু যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু অন্য শক্তির কিন্তু আমরা, যেমন আমি সুকুমল বড়ুয়া, আমি যখন বৃদ্ধ হব, আমার যখন আত্মশক্তি, নিজের শক্তি যখন না থাকবে, তখন আমি লাঠির উপর ভর করে চলতে হবে আমাকে, বা অন্যের উপর ভর করে চলতে হবে। এই জন্য আমার মনে হয় দেশের যে এখন শাসন ব্যবস্থা বলি, বিচার ব্যবস্থা বলি, ওই যে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে ব্যারিস্টার সাহেব যেটা বললো, কোন জায়গায় আজকে এস কে সিনহা প্রধান বিচারপতি, তাকে দেশ ত্যাগ করতে হলো। কত বড় একটা লজ্জার বিষয় আমি মনে করি। এত বড় একটা ভদ্র জন, আমি যাকে চিনি, যাকে জানি, এরকম প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু আমরা কত বিক্ষত প্রশ্নবিদ্ধ তৈরি করছি। কেন প্রশ্নবিদ্ধ তৈরি হবে আমাদের দেশের মানুষের জন্য? প্রশাসনের মধ্যে প্রশ্নবিদ্ধ তৈরি হচ্ছে। এই জন্য আমার মনে হয় আজকে আমি যদি বলি শেষ বক্তা, আমি তো আর বেশি বলতে পারবো না। আমি চাই যে, আপনারা জানেন, আমি একটা জিনিস আবার বলছি, নরওয়ের একজন গালথুন নামে একজন শান্তিবাদী, তিনি দেশকে খুব ভালোবাসেন। এবং আমরা তো অনেক সময় বলি শান্তির প্রতীক হচ্ছে নরওয়েজিয়ান, সুইজারল্যান্ড, এইসব দেশের কথা উপমা দিই। সেখানে তো কিন্তু দেশ শাসন হয়, আমরা তো সেখানেও যাই, আমাদের মানুষগুলো সেখানেও যায়। এইসব দেশ থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না? ছোট্ট দেশ, কত ভালো দেশ আমাদের দেশ, চারদিকে আমাদের কত স্বয়ংসম্পূর্ণ আমাদের দেশ। পাহাড়ের সম্পদ আছে, নদীর সম্পদ আছে, খনিজ সম্পদ আছে এবং জনশক্তির সম্পদ আছে। এমন শক্তির দেশের মধ্যে কিন্তু আমাদের কান্না থাকবে, হাহাকার থাকবে, সেটা বিশ্বাস করি না। এই জন্য আমার মনে হয় যে আগামী যারা প্রজন্মরা আসবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশের জাতীয় চেতনা নিয়ে, জাতীয়তাবাদী চেতনা নিয়ে যদি তারা তৈরি হয়, খণ্ডিত চেতনা না, জাতীয়তাবাদী শক্তির চেতনা তৈরি করতে হবে। সকলকে বুকে ধারণ করতে হবে, কারো দূরে রেখে নয়, সবাইকে ধারণ করে যদি চেতনা তৈরি হয়, ওই যে 21শে চেতনা,
ওই যে মুক্তিযুদ্ধের চেতনা যেটা তৈরি হয়েছিল, কেউ কাউকে কিন্তু সেখানে দূরে রাখেনি, সবাই একত্রিত হয়ে। আমার মনে হয় আজকে সময় এসেছে এই যে সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে যদি আমাদের সেই জাতীয়তাবাদী শক্তির চেতনাগুলোকে, যারা যেখানে আছে, যেই জনগোষ্ঠী যেখানে বসবাস করুক না কেন, বাংলাদেশের ভূখণ্ডের সকল মানুষকে যদি আমরা একই আমব্রেলাতে আনতে পারি, যেটা রেইনবো আমব্রেলা, এটা আমাদের এই যে 30 ভিশনে যেটা আমাদের তৈরি হয়েছিল, এবং সেখানে 2030 ভিশন যেটা দেওয়া হয়েছিল, সেখানে যে আমাদের রেইনবো আমব্রেলা, আমরা সকল ধর্ম বর্ণের মানুষ, সকল মানুষকে একত্রিত করে, শ্রমিক, এখানে বিভিন্ন পেশার যারা মানুষগুলো আছে, সকলে কিন্তু এক কাতারে দাঁড়িয়ে যদি আমরা এক সমস্বরে উচ্চস্বরে বলতে পারি আমরা স্বাধীন হয়েছি, আমরা আমরা শান্তির দেশে বসবাস করছি, আমাদের জাতীয় চেতনা তৈরি হয়েছে, এরকম ঐক্যবদ্ধ একটি পতাকা নিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি, আমার মনে হয় আমাদের সামনের দিনগুলোতে আমাদের ফুল ফুটবে, বর্ণমালা তৈরি হবে। যে বর্ণমালা কাঁদে সেই বর্ণমালা থাকবে না, এবং সেই দেশের জনগোষ্ঠী কিন্তু তারা আনন্দের সাথে কথা বলতে পারবে। এবং আমরা যে 21শে ফেব্রুয়ারির যে চেতনা যেটা তৈরি করেছিলাম, ভাষা আন্দোলনের চেতনা তৈরি করেছিলাম, বাংলা ভাষার প্রতি যে আমাদের মর্যাদা, বাংলা ভাষা কথা বলার যে মর্যাদা, আন্তর্জাতিক বলয় যেটা নেওয়ার মর্যাদা হয়েছে, আমার মনে হয় সেটা আমাদের স্বপ্ন পূরণ হবে। আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আমরা চাই যে, আমি যেটা মনে করি, আমি তো সবসময় চাই শান্তির কথা, আমি শান্তিবাদী মানুষ, একটু চিন্তা করি, এবং ওই আবারও বলছি যে পটেনশিয়াল রিয়েলাইজেশন, আমাদের বুদ্ধিবৃত্তিক রাজনীতির আমাদের মানে জাগরণ ঘটুক, জাগৃতি আসুক। আমরা কিন্তু বুদ্ধিবৃত্তিক রাজনীতির মধ্যে আমরা যাইনি, আমরা এখানে সহিংসতা এবং আত্মকেন্দ্রিক রাজনীতির মধ্যে আমরা চলে গেছি। অবশ্যই আমি একটা কথা বলতে চাই, একটা বলাটাও ঠিক, আমরা এক পক্ষীয় কিন্তু আমরা রাজনীতি করতে চাই না, আমরা সবাইকে সুযোগ দিতে চাই। বর্তমান সরকার, অবশ্যই আমি সরকারকে কি কোনো কাজে কিন্তু আমি ধন্যবাদ জানাবো, কেন জানাবো না, আমরা তো বিবেক আছে। কিন্তু আপনি 100 সূচকের মধ্যে যদি 5টি সূচক যদি আপনি কাজ করেন, 95টা সূচক যদি আপনি বন্ধ রাখেন, সেটা কিন্তু নিরন্তর সংখ্যাগরিষ্ঠ কিন্তু নিরঙ্কুশ, সেখানে কিন্তু সেটা সুবিধা বা সুযোগ নয় বলে আমি মনে করি। 5টা সুযোগ দিয়ে কিন্তু জীবন চলে না। এই জন্য আমার মনে হয় আজকে সরকারকে আমি এই জাতীয় চেতনার মধ্যে আমি আহ্বান জানাবো, তাদের যে বোধোদয়, যে ব্যারিস্টার সাহেব যেটা বললো, আমারও তো মৃত্যু আছে, আমার তো সবকিছু হবে, আমারও তো একদিন হয়তো ক্ষমতা শক্তিহীন হয়ে যাব আমি, কিন্তু এই বোধোদয় যখন জাগ্রত হবে, আমি বর্তমান সরকারকে আবেদন জানাবো, চলুন আমরা জাতীয়তাবাদী চেতনা নিয়ে আগামী দিনে 21শে ফেব্রুয়ারির এই যে চেতনা নিয়ে আমরা সকলকে দ্বারগুলো খুলে দিই, সকলের সঙ্গে আমরা বসে একটা ঐক্যবদ্ধ চেতনা তৈরি করি। কেন আমরা সকলকে নিতে পারি না? যে সরকার আসুক, আমরা ভোটের অধিকার থাকবে এখানে, এবং সেখানে একটা নিরপেক্ষ নির্বাচন থাকবে, এবং সেখানে ক্ষমতা আসবে, কারো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমাদের প্রতিযোগিতা থাকবে, কিন্তু সহিংসতা থাকবে না। সহিংসতা দিয়ে যদি আমরা ক্ষমতায় অংশগ্রহণ করি, সেটা কিন্তু আমার মনে হয় সর্বাধিক, যেটা বলতে গ্রেটেস্ট হ্যাপিনেস, কখনো কিন্তু সেটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি এই কথাগুলো বলে আগামী দিনে আমাদের মধ্যে এই বোধোদয় জাগ্রত হোক, সরকারের মধ্যে এই বোধ আসুক, এবং বুদ্ধিবৃত্তি রাজনীতি যে পটেনশিয়াল রিয়েলাইজেশন, যেটা বারবার বলছি, যে পটেনশিয়ালিটি আমাদের মেধা মননের মধ্যে এটা আসুক। আজকে যে বাংলা একাডেমি, সেখানে একটা জাতির মনন বলা হয়, বাংলা একাডেমির মধ্যে কেউ খণ্ডিত চিন্তা, আমি তো সেটাও মনে করি, আমি তো সেখানকার লাইভ মেম্বার, সেখানে কিন্তু আমাদের সেখানে কথা বলার কোনো সুযোগ থাকে না। আমরা যখন প্রশ্ন দিই, আমাদের সেখানে যখন কোনো প্রশ্ন তৈরি করার জন্য যখন সেখানে দিই, সেখানে কিন্তু খণ্ডিত হই, কিন্তু আমাদের মানুষ যখন আমরা কথা বলতে, সেখানে আমরা সুযোগ পাই না, অন্যরা সুযোগ পায়। এই যে জাতির মননের জায়গা, বাংলা একাডেমি একটা জাতির মননের জায়গা, 21শে ফেব্রুয়ারি একটা জাতির মননের জায়গা, সেই জায়গা যদি খণ্ডিত হয়ে যায়, একপক্ষই হয়ে যায়, তাহলে দেশটা কোথায় আছে একটু আমার মনে চিন্তা করার বিষয়। তরুণ প্রজন্মকে আমরা জানাবো, তরুণ প্রজন্ম আগামী দিন নেতৃত্ব নেবে, তারা এগিয়ে আসবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, সেই ছাত্ররা যখন সরব হবে, সেই ছাত্ররা যখন এগিয়ে আসবে, আমার মনে হয় আমাদের দেশের এই যে কান্না, এই যে আজকে যে আমরা কথাগুলো বলছি, এটা বোধ আর থাকবে না, অন্ধকার কেটে যাবে এবং আলোর সূর্য দেখবে। সেই জাতীয়তাবাদী শক্তি বিএনপি বোধ হয় আগামী দিনে সেই আলোর সূর্য নিয়ে আসবে আমার মনে হচ্ছে, এবং ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। এই আমরা আলোর পত্রিকা হিসেবে দেখতে চাই 21কে। 21 আমাদের প্রেরণা, 21 আমাদের প্রাণের ভালোবাসা, আমার ভাষা আমার প্রাণের ভালোবাসার জায়গা। আজকে কোনো প্রতিষ্ঠান বিতর্কিত হোক, আমরা সেটা চাই না। আজকে কোনো কারণেই আমরা অধিকার বঞ্চিত থাকি, সেটাও আমরা চাই না। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যে অত্যন্ত প্রাজ্ঞ দুজন আলোচক ছিলেন, তাদের প্রাণবন্ত আলোচনা তাদের কারণেই সার্থক হয়েছে। সেজন্য আপনাদের দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে এটাও বলতে চাই যে আজকে বাংলাদেশে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মন এবং মননের মানুষ, যারা দেশকে ভালোবাসে, যারা তার ভাষাকে ভালোবাসে, আমরা জাতি হিসেবে সেই জাতি যারা রক্ত দিয়েছিলাম। তাই আজকের দিনে সেই মানে সূর্য সন্তান যারা, সেই সব সূর্য সন্তান যারা দেশমাতৃকার জন্য জীবন দিয়েছিল, যারা ভাষার জন্য রক্ত ঝরিয়েছিল, তাদের আত্মার প্রতি আবারও মাগফিরাত কামনা করছি। আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, তাকে যারা অস্বীকার করতে চায় তাদের প্রতি ধিক্কার জানাতে চাই। আসুন সকলে ঐক্য গড়ে তুলি সেই জায়গায় যেখানে জাতীয় স্বার্থ নিহিত। আসুন আমরা সকলে মিলে সেই জায়গায় পৌঁছাই যেখানে আমরা সকলে মানুষ এবং বাংলাদেশী। আমরা আজকে বাংলাদেশে গর্বের সাথে পথ চলতে চাই। নতুন প্রজন্ম যাতে আমাদেরকে ভবিষ্যতে দায়ী না করতে পারে, সেজন্য আমরা স্যারের কথায়, জাকির হোসেন স্যারের কথায়, যে আজকে সকলে যার যার জায়গায় তার অধিকার যেন দাবি আদায়ের মাধ্যমে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রাখছি এবং ভাষার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশ্বের সারা পৃথিবীতে এই আন্তর্জাতিক মাতৃভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসার ভাষা হিসেবে যারা পরিচিতি লাভ করে দিয়ে গেছেন, যারা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করিয়ে দিয়েছে, তাদের আত্মার পুনরায় মাগফিরাত কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।